বড়াব্বু বড়াব্বু, আজকে তোমার ছেলেকে একটা মেয়েকে বিরক্ত করতে দেখলাম। মা, তুমি হয়তো বলতে গেছো রাসেল ওই রকম না। না বড়াব্বু, এই দেখো পিক। তারপরে মায়া ফোন বের করে। রাসেল আর তার বন্ধুরা একটা মেয়েকে বাজেভাবে টাচ করছে। বাবা পিকগুলো দেখে মাথায় রক্ত উঠে যায়। নিজেকে আর কন্ট্রোল করতে পারে না, ফুলদানি ছুঁড়ে মারে ফ্লোরে। মুহূর্তের মাঝে সবাই বসা রুমে এসে উপস্থিত হয়। রাসেলের বাবাকে এইভাবে রাগান্বিত দেখে কেউ রাসেলের বাবার সঙ্গে কথা বলার সাহস পাচ্ছে না। রাসেলের মা মায়াকে সেখান থেকে সরিয়ে একটা রুমে নিয়ে গিয়ে রাসেলের মা মায়াকে বলতে লাগে, কি হয়েছে মা? তোর বড় আব্বু এমন রেগে আছে কেন? তারপরে মায়া রাসেলের মাকে শুরু থেকে শেষ পর্যন্ত বলে রাসেল কি করেছে। মায়ার মুখ থেকে এমন কথা শুনে রাসেলের মা মায়াকে উদ্দেশ্য করে বলতে লাগে, মা, তুমি হয়তো ভুলে গেছো, তুমি রাসেলকে তো ভালো করে চেনো। ছোট থেকে বড় হয়েছো তোমরা দুজনে একই বাড়িতে। কখনই কি তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করেছে? নিশ্চয়ই তা করেনি। তাহলে তুমি ভাবলে কি করে রাসেল অন্য মেয়ের সাথে এমন ব্যবহার করবে? মায়া রাসেলের মায়ের মুখ থেকে এমন কথা শুনে একটু চিন্তিত হয়ে যায় আর মনে মনে ভাবতে লাগে, আন্টি যা বলেছে ঠিকই তো বলেছে। রাসেল ভাইয়া তো আমার সাথে খারাপ কোনো ব্যবহার করেনি। হঠাৎ রাসেল ভাইয়া মেয়েটির সাথে অমন ব্যবহার করলো কেন? নাকি আমার দেখার ভুল? দেখার ভুল হলে তো অবশ্যই পিকগুলো ভুল নয়। আর এমন ভাবনার মাঝে এই রুম থেকে বেরিয়ে যায় রাসেলের মা। তারপর রাসেলের বাবার কাছে গিয়ে রাসেলের মা বলতে লাগে, শোনো, মায়া হয়তো ভুল দেখে ছবি তুলে নিয়ে আসছে। তুমি তো ভালো করেই রাসেলকে জানো। আমাদের ছেলে এমন না, আমাদের ছেলে অনেক ভালো। রাসেলের বাবা রাসেলের মায়ের কথায় কোনো কর্ণপাত না দিয়ে রাসেলের মাকে ধাক্কা মেরে ফ্লোরে ফেলিয়ে দেয়। রাসেলের মা পিলারের সাথে বাড়ি লেগে মাথা ফেটে রক্ত বের হয়। ওইদিকে রাসেলের মা কোনো ভ্রুক্ষেপ না দেখে রাসেলের বাবাকে গিয়ে আবারও বলতে লাগে। মায়ার মা এসে রাসেলের মাকে সেখান থেকে সরিয়ে নিজের রুমে গিয়ে মাথায় ব্যান্ডেজ করে দেয়। একটু পর রাসেল বাড়িতে প্রবেশ করে। এমন থমথমে পরিবেশ দেখে অবাক হয়ে যায়। যে বাড়ির ভেতরে সবসময় হাসি খুশি কলরব থাকে, সেই বাড়ি আজকে নিশ্চুপ। রাসেল গুটি গুটি পা করে তার রুমের দিকে যেতেই যাবে, তখনই বসার রুম থেকে রাসেল তার বাবার হুঙ্কার শুনতে পায়। রাসেলের বাবাকে পুরো বাড়ির সবাই ভয় পায়। তারপর আছে তার বাবার সামনে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। রাসেলের বাবা বসা থেকে উঠে রাসেলের গালে ঠাস করে দুইটা থাপ্পড় লাগিয়ে দিয়ে বলতে লাগে, তুমি ভালো করেই জানিস আমাদের বংশে কেউ কোনো সময় মেয়েদেরকে বাজে নজরে দেখে না। তোর ছোট চাচুর ছেলের কথা নিশ্চয়ই ভুলে যাস নে তুইও সেই রকম করলি। রাসেল তার বাবার মুখ থেকে এইরকম কথা শুনে আগামাথা কিছুই বুঝতে পারল না। বাবা, তুমি এমন কথা বলছো কেন? আমি তো কিছুই করিনি। তখন রাসেলের বাবা রাসেলের গালে আরেকটি থাপ্পড় লাগিয়ে দিয়ে বলতে লাগে, আজ তুই নাকি একটা মেয়েকে ইপটিজিং করেছিস তোর কলেজের সামনে। তোর সাহস কি করে হয় অন্য মেয়ের গায়ে হাত দেওয়ার? আমাদের কথা কি তোর একবারও মনে পড়লো না? রাসেল তার বাবাকে উদ্দেশ্য করে কিছু বলতে যাবে, তখন এই রাসেলকে উদ্দেশ্য করে রাসেলের বাবা পুনরায় বলতে লাগে, শোন, তোর মুখ থেকে আমরা একটা কথাও শুনতে চাই না। এক্ষুনি তুই বাড়ি থেকে বের হয়ে যাবি এই অবস্থাতে। রাসেলকে আর কিছু বলতে না দিয়ে রাসেলের বাবা বসার রুম থেকে উঠে তার রুমে চলে যায়। তখন রাসেল ওর বাবার পেছনে থেকে বলতে লাগে, বাবা, আজ হয়তো তুমি ভুল বুঝে আমাকে এভাবে বাসা থেকে বের করে দিচ্ছ। একদিন ঠিকই তুমি সত্যিটা জানতে পারবে। তখন হাজার চেষ্টা করলেও আমাকে আর আনতে পারবে না এই বাড়িতে। কথাটি বলে রাসেল তার রুমে গিয়ে ব্যাগপত্র গুছিয়ে বাড়ি থেকে বের হতেই যাবে, তখনই রাসেলের ছোট মা রাসেলের কাছে এসে বলতে লাগে, শোন, এই নিয়ে তোর বড় ভাইয়ের অ্যাড্রেস, ওর সাথে আমার এখনো কথাবার্তা হয়। আমি ওকে বলে দেব তুই যাচ্ছিস ওর বাসায়, আর এই দিকটা ঠিক হোক, তখন না হয় আবার বাসায় ফিরে আসিস। রাসেল তার ছোট আম্মুর কাছ থেকে অ্যাড্রেসটা নিয়ে বাসা থেকে বের হতেই যাবে, কিছু একটা চিন্তা করে পুনরায় রাসেল তার ছোট আম্মুর কাছে গিয়ে বলতে লাগে, আচ্ছা ছোট আম্মু, বাবা আমার সাথে হঠাৎ এমন ব্যবহার করলো কেন? আর বাবাকে কে ভুল বুঝিয়েছে? তারপর রাসেলের ছোট আম্মু রাসেলকে শুরু থেকে শেষ পর্যন্ত বলে। মায়া এসে কিভাবে তার বাবাকে পিকগুলো দেখিয়েছে। তখনই রাসেল একটু মুচকি হেসে তার ছোট আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগে, ছোট আম্মু,
আমাদের কলেজে একটা পার্টি ছিল, বার্থডে পার্টি, তো সেখানে সবার গালে কেক লাগিয়ে দিয়েছিল, আমারও গালে কেক লাগিয়ে দিয়েছিল। তুমি তো মুন্নিকে চেনো, মুন্নির গালে আমরা 4 বন্ধু মিলে কেক লাগাই। তখনই হয়তো তোমার মেয়ে পিকগুলো তুলেছে আর বাবার কাছে এসে উল্টাপাল্টা বুঝিয়েছে। বাবা আমাকে এতদিন ধরে এই বুঝলো। ছোট আম্মু, কথা দাও তুমি এই কথাগুলো কখনো কাউকে বলবে না। আব্বু কথাটা শুনতে পারলে অনেক কষ্ট পাবে। এর থেকে ওনার কাছে আমি খারাপ ছেলে হয়ে বাঁচি। তারপরেও বাবা, না ছোট আম্মু, কোনো কথা না। এখন তাহলে রওনা হই, তোমার সাথে না হয় পরে কথা হবে। কথাটি বলে বাড়ি থেকে বের হয় ব্যাগপত্র নিয়ে। তারপর একটা রিক্সা নিয়ে বাস স্টেশনে চলে যায়। বাস স্টেশনে গিয়ে সিরাজগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে একটা বাসের টিকিট কাটে। কিছুক্ষণ অপেক্ষা করার পর বাস আসতেই রাসেল বাসে উঠে পড়ে। বাস চলছে তার আপন গতিতে। রাসেল যে সিটে উঠেছে তার পাশে সিটটা এখনও ফাঁকা। একটু পর বাস থামতে কিছু লোক বাসে ওঠে। একটা ছেলে এসে রাসেলের পাশে বসে। কিছু দূর বাদ যাওয়ার পর ছেলেটা রাসেলকে উদ্দেশ্য করে বলতে লাগে, হাই, আমি আসলাম। তোমার নাম কি? রাসেল জানালা দিয়ে বাহিরের দৃশ্য দেখছিল। হঠাৎ এমন কথা শুনে পাশ ফিরে আসলামের দিকে তাকিয়ে রাসেল বলতে লাগে, হ্যালো, আমার নাম রাসেল। তা তুমি কোথায় যাচ্ছ? ঢাকায় যাচ্ছি। আর তুমি? ঢাকায়? তারপর তারা দুইজন টুকিটাকি কথা বলতে লাগে। কথা বলার এক পর্যায়ে আসলাম রাসেলকে উদ্দেশ্য করে বলে, তুমি কতদূর পর্যন্ত পড়াশোনা করেছ? ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছি। আমিও তো সেম ঢাকার কলেজে ভর্তি হয়েছি, সেখানেই যাচ্ছি। তাহলে আমরা দুজনে যখন সমবয়সী তখন তো তুই করে বলাই যায়। হ্যাঁ, বলতে পারিস। এরপরে তাদের জন্য টুকিটাকি আরও কিছু কথা বলতে লাগে। কথা বলতে বলতে এক পর্যায়ে বাস এসে থামে ঢাকায়। বাস থেকে নেমে আসলাম রাসেলের সাথে আরও কিছু কথা বলে চলে যায়। আসলাম রাসেলের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পর রাসেল পকেট থেকে ফোন বের করে। রাসেল তার ছোট আম্মুর দেওয়ার অ্যাড্রেসের নাম্বারে ফোন করে। ফোন রিসিভ করে রাসেলের বড় ভাই বলতে লাগে, হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? ভাইয়া, আমি রাসেল। এত বছর পর হঠাৎ করে আমাকে মনে করলি যে? ভাইয়া, তোমাকে কি ছোট আম্মু বলেনি কোনো কিছু? হ্যাঁ বলেছে। তা এখন তুই কোথায়? এখন আমি ঢাকায় বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। আচ্ছা, তাহলে তুই ওইখানে দাঁড়িয়ে থাক, আমি আসছি। তারপর রাসেল ফোন রেখে দেয়। রাসেলের অনেক খিদা লেগেছে। এদিক ওদিক তাকিয়ে একটা দোকান দেখে। দোকানে গিয়ে 1 কাপ চা আর একটা রুটি নিয়ে খেতে লাগে। খাওয়া শেষ করে চাওয়ালাকে টাকা দিয়ে দোকান থেকে বের হয়। ফুটপাতে গিয়ে দাঁড়াতে একটা গাড়ি এসে রাসেলের সামনে ব্রেক করে। গাড়ির জানালা খুলে রাসেলের বড় ভাই মুখ বের করে রাসেলকে উদ্দেশ্য করে বলতে লাগে, রাসেল, চলে আয়। তারপর রাসেল গাড়িতে গিয়ে বসে পড়তেই রাসেলের বড় ভাই গাড়ি চালিয়ে যেতে লাগে আর টুকিটাকি রাসেলের সাথে কথা বলতে লাগে। কথা বলতে বলতে এক পর্যায়ে গাড়ি এসে থামে একটা বাড়ির সামনে। তখন রাসেলের বড় ভাই রাসেলকে উদ্দেশ্য করে বলতে লাগে, রাসেল, এটা হচ্ছে আমাদের বাসা। কিছুদিন আগেই আমি এই বাসাটা কিনেছি। রাসেল কথা শুনে অবাক, কারণ ঢাকায় একটা বাড়িতে না চার দেখানো কথা নয়। আচ্ছা ভাইয়া, তুমি এত এগিয়ে গেছো কিভাবে? সব সিক্রেট পরে বলবো একসময় তোকে। তারপর রাসেল আর কোনো কথা না বলে তার ভাইয়ের পিছে কিছু বাড়িতে প্রবেশ করে। বাড়িতে প্রবেশ করতে রাসেলের ভাই একটা মেয়েকে দেখিয়ে দিয়ে বলতে লাগে, এই যে, এটা হচ্ছে তোর ভাবি। আর সম্পূর্ণা, এটা হচ্ছে আমার রাগী বজ্জাত বড় আব্বুর ছেলে। কেমন আছো ভাইয়া তুমি? হ্যাঁ ভাবি, ভালো আছি। তুমি ওকে একটা রুম দেখিয়ে দাও, মুখ চোখ কেমন জানি চুপসে আছে, হয়তো না খেয়ে আছে অনেকক্ষণ ধরে। তারপর রাসেলের বড় ভাই রাসেলকে একটা রুম দেখিয়ে দেয়। রাসেল রুমে ঢুকে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে জামা কাপড় পরিবর্তন করে নিচে এসে খাবার টেবিলে গিয়ে বসতেই কলিং বেল বাজতে লাগে। তখনই রাসেলের ভাবি রাসেলকে উদ্দেশ্য করে বলতে লাগে, রাসেল দেখ তো কে এসেছে, আমি মাছ ভাজছি, এখান থেকে গেলে মাছ পুড়ে যাবে। আর তোমার ভাইয়া বোধহয় ছাদে গেছে, যাও দরজা খুলে দেখ কে এসেছে। রাসেল তার ভাবির বলা কথা অনুযায়ী দরজার কাছে গিয়ে দরজা খুলে কাদা মাখা একটা মেয়েকে দেখতে পায়। তখন রাসেল তার ভাবিকে উদ্দেশ্য করে বলতে লাগে, ভাবি, একটা ফকির এসেছে। কি ফকির আসতে যাবে কি করে? ঢাকা শহরে ফকির বাসায় বাসায় গিয়ে ভিক্ষা করে না রে পাগল, দেখো কে এসেছে।
রাসেল আর কিছু বলতে যাবে, মেয়েটি রেগে তার শরীরে থাকা কাদা রাসেলের গায়ে লাগিয়ে দেয়। রাসেল মেয়েটিকে এমন করতে দেখে অবাক হয়ে যায়। এই কি করছেন আপনি? গায়ে কেন কাদা লাগিয়ে দিচ্ছেন আমাকে? আমাকে কি দেখে তোর ফকিন্নির মতো মনে হয়? দেখে তো তাই মনে হচ্ছে। রাসেলের মুখ থেকে এমন কথা শুনে মেয়েটি আরও রেগে গিয়ে তার গায়ে থেকে কাদা আর একটু নিয়ে রাসেলের মুখে লাগিয়ে দেয়। এখন তোকে দেখতে কেমন লাগছে জানিস? পুরো পাগলের মতো। এদিকে রাসেলকে আর কোনো কথা না বলতে দেখে রাসেলের ভাবি চুলা নিবে দরজার সামনে এসে রাসেলকে আর কাজলকে এমন ঝগড়া করতে দেখে। রাসেলের ভাবি রাসেল আর কাজলকে উদ্দেশ্য করে বলতে লাগে, আরে তোরা কি শুরু করেছিস সেগুলো? রাসেল ও কোনো ফকির না, ও হচ্ছে আমার বোন, আমার আদরের একমাত্র ছোট বোন। আর কাজল, এটা হচ্ছে তোর দুলাভাইয়ের ছোট ভাই। তারপর তারা দুইজন আর কোনো কথা না বলে যে যার রুমে গিয়ে ফ্রেশ হতে লাগে। রাসেল মেয়েটির এরকম কাণ্ড দেখে অনেকটাই রেগে যায় আর মনে মনে বলতে লাগে, আমার গায়ে কাদা লাগানো, এর প্রতিশোধ তো আমি হাড়ে হাড়ে নেব। কথাগুলো আনমনে বলতে বলতে গোসল করে, জামা কাপড় পরে বসার রুমে এসে বসে থেকে টিভি দেখতে লাগে। অন্যদিকে কাজলও সে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে জামা কাপড় পরে বসার রুমে এসে অন্য আরেকটি সোফায় গিয়ে বসে থাকে। একটু পর রাসেলের বড় ভাই ছাদে থেকে নিচে এসে রাসেলের পাশে বসে আর কাজলকে উদ্দেশ্য করে বলতে লাগে, কাজল, তোমার বোনকে রাসেলের সাথে পরিচয় করে দিয়েছো? হ্যাঁ ভাই, আপনার ভাই না কি হয় তার সাথে পরিচয় করে দিয়েছে। তারপরে রাসেলের বড় ভাই রাসেল কাজল আড্ডা দিতে লাগে। অন্যদিকে রাসেলের ভাবি কিচেন রুমের রান্না শেষ করে খাবার টেবিলে খাবার রেখে গোসলে যায়। খাবার গোছানো শেষ হলে সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগে, সবাই আসো, খাবার রেডি করেছি। তারপর সবাই বসার রুম থেকে খাবার টেবিলে চলে যায়। এক এক করে সবাই খেতে লাগে। খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে যায়। রুমে গিয়ে রাসেল তার ছোট আম্মুকে ফোন করে। ছোট আম্মু, কেমন আছে তুমি? হ্যাঁ, ভালো আছি। তোর মা তোর সঙ্গে কথা বলতে চায়। এই নে, তোর মায়ের সাথে কথা বল। তারপর রাসেলের ছোট আম্মু রাসেলের মাকে ফোন ধরিয়ে দেয়। তখনই রাসেল তার মাকে উদ্দেশ্য করে বলতে লাগে, বিশ্বাস করো মা, আমি কোনো মেয়ের সাথে ওই রকম করিনি। ওটা এক বান্ধবীর সাথে আমরা দুষ্টুমি করেছিলাম। জানি বাবা, তুই এমনটা করতে পারিস না। আচ্ছা বাবা, তুই এখন কোথায় আছিস? আমি বায়াদের বাসায় আছি, আর তুমি চিন্তা করো না, বাবা একদিন না একদিন তার ভুল বুঝতে পারবে। তারপর রাসেল তার মায়ের সঙ্গে আরও কিছু কথা বলে ফোন রেখে দেয়। তারপর রাসেল ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ওয়াশরুমে গিয়ে ব্রাশ হাতে নিয়ে ছাদে গিয়ে ব্রাশ করতে লাগে। অন্যদিকে কাজল ঘুম থেকে উঠে রাসেলের মতো একই রকম ব্রাশ সাথে নিয়ে ছাদে এসে দেখে রাসেল একপাশে ব্রাশ করছে। ছাদে কাউকে আসতে দেখে রাসেল পেছনে ঘুরে দেখে কাজল। গুটি গুটি পা করে কাজলের কাছে গিয়ে রাসেল বলতে লাগে, আচ্ছা বিয়ান, কালকে যে কাদা মেখে আসলেন, আপনার শরীরে কাদা কি করে লাগলো? কথাটি বলে রাসেল খিলখিল করে হেসে ওঠে। রাসেলের হাসি দেখে কাজল রেগে যায়। তারপর রাসেলকে উদ্দেশ্য করে বলতে লাগে, আচ্ছা, আপনার গায়েও তো কাদা লেগেছিল, আপনার গায়ে কাদা কিভাবে লাগলো? পরক্ষণে রাসেলের হাসি মাখা মুখটা ভরকে যায়। হাসি থামিয়ে দিয়ে রাসেল রত্নাকে উদ্দেশ্য করে বলতে লাগে, আপনি তো আমার গায়ে কাদা লাগিয়ে দিয়েছেন। ভাবুন, আমাকেও ঠিক একইভাবে কেউ কাদা লাগিয়ে দিয়েছে। রাসেল আবারও হেসে ওঠে কাজলকে উদ্দেশ্য করে বলতে লাগে, তাহলে কি আপনাকে কোনো পাগল গায়ে কাদা লাগিয়ে দিয়েছিল? কাজল রেগে গিয়ে ছাদের ফ্লোরে একটা লাঠি দিয়ে বলতে লাগে, আপনি আর একটা বাজে কথা বলবেন না। আমাকে কোনো পাগলে গায়ে কাটা লাগিয়ে দেয়নি। বান্ধবীদের সাথে কথা বলতে বলতে আসছিলাম, হঠাৎ করে একটা গাড়ি এসে রাস্তায় জমে থাকা কাদাযুক্ত পানি গায়ে লাগিয়ে দিয়ে চলে যায়। পরে আপনি কিছু করেননি? তারপরে আর কি, রাস্তাতে থাকা একটা ইট তুলে গাড়ির গ্লাসে ঢিল দিয়েছি। পরে গাড়ি থেকে একটা ভদ্রলোক বের হয়। পরে দেখি ভদ্রলোকটা আর কেউ না, আমাদের কলেজের প্রিন্সিপাল। পরে আর কি করার, চিনে যাবে বলে রাস্তাতে থাকার কাদা মুখে ভালো করে মেখে নেই, তাই আমাকে আর চিনতে পারেনি। দূর থেকে দু একটা বকা দিয়ে চলে গেছে। রাসেল কাজলের মুখ থেকে এমন কথা শুনে জোরে জোরে হাসতে লাগে। কাজল রেগে গিয়ে ছাদে আর না দাঁড়িয়ে নিজের রুমে চলে যায়। অন্যদিকে রাসেল ছাদে কিছুক্ষণ থাকার পর সেও তার নিজের রুমে চলে যায়। রুমে গিয়ে ফ্রেশ হয়ে বসার রুমে এসে রাসেল তার ভাইয়ের সাথে বসে থেকে টিভি দেখতে লাগে।
কিছুক্ষণ পর কাজল এসে অন্য আরেকটি সোফায় বসে টিভি দেখতে লাগে আর তিনজনে মিলে আড্ডা দিতে লাগে। আড্ডা দেওয়ার এক পর্যায়ে রাসেলের ভাবি তাদের সঙ্গে আড্ডায় যোগ দেয়। তখনই রাসেলের ভাবি সকলকে উদ্দেশ্য করে বলে, আজকে বাসায় কোনো রান্না হবে না, চলো রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসি। ভাবির সাথে সবাই তালে তাল মেলায়। তারপর যে যার রুমে গিয়ে পরিপাটি হয়ে গাড়ি নিয়ে বের হয় রেস্টুরেন্টের উদ্দেশ্যে। তারপর রেস্টুরেন্টে গিয়ে একটা টেবিলে বসে ওয়েটারকে ডেকে রাসেলের ভাই খাবার অর্ডার দিতে লাগে। আর অন্যদিকে সামান্য একটা ছেলেকে খুঁজে বের করতে পারে না আজ পর্যন্ত। আমি বাংলাদেশে আসলে একদম তছনছ করে ফেলবো বাংলাদেশ। বস, আপনাকে আসতে হবে না, আমাদের আর 1 মাস সময় দিন, আমরা বের করে ফেলবো। তোদের 1 মাস করে সময় দিতে দিতে আজ প্রায় 2 বছর হয়ে গেল। লাস্টবারের মতো তোদেরকে 1 মাস সময় দিচ্ছি। 1 মাসের ভিতরে যদি বের করতে না পারিস সেই ছেলেটাকে, তাহলে বাংলাদেশে গিয়ে আগে তোদের শেষ করব। তারপর পুরো বাংলাদেশে আগুন লাগিয়ে দেবো আমি, ইনশাআল্লাহ। বস, আপনি কোনো টেনশন করিয়েন না, এই 1 মাসে আমরা যেভাবে হোক ছেলেটাকে বের করে ছাড়বো। মনে যেন থাকে, আবার যেন লেট না হয়। লেট হলে কিন্তু তোদের খেল খতম। কথাটা বলেই ফোন কেটে দেয় বিশ্বের নামকরা ডন শাহাদাত খান। শাহাদাত খান খুঁজছে আজ থেকে প্রায় 1 বছর আগে। তার একটা ডিল হয়েছিল, ইন্ডিয়া থেকে মায়ানমারের 100 টন ইয়াবা সাপ্লাই দেবে বড় বড় আন্ডারওয়ার্ল্ডের ডনের কাছ থেকে টাকা নিয়ে। সে এই ডিলটা কনফার্ম করে, একসঙ্গে 10টা টাটাকে করে। ইয়াবা বাংলাদেশ দিয়ে মায়ানমারে যাচ্ছিল, তখনই একটা ছেলে এসে 10টা বিস্ফোরণ করিয়ে দেয় আর সেখানে থাকা শাহাদাত খানের লোকেদেরকে মেরে ফেলে। সেই থেকে শাহাদাত খান ছেলেটাকে খুঁজছে, কিন্তু 1 বছর পার হয়ে গেলেও ছেলেটাকে খুঁজে বের করতে পারছে না তার ছেলে পেলে। অন্যদিকে রাসেলের ভাই খাবার অর্ডার করতে একটু পর ওয়েটার এসে খাবার দিয়ে যায়। একটু পর খাওয়া দাওয়া শেষ করে বিল মিটিয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়। বাসায় গিয়ে যেটা রুমে গিয়ে ফ্রেশ হয়ে বসার রুমে এসে আড্ডা দিতে লাগে। আজ শুক্রবার থাকায় কাজলের কোনো কলেজ নেই। আড্ডা দেওয়ার এক পর্যায়ে রাসেলের বড় ভাই রাসেলকে উদ্দেশ্য করে বলতে লাগে, কিরে, তোর লেখাপড়ার কি অবস্থা? ভাই আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছি। তাহলে তো হয়েছে, কাজলও তো অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছে। তা এখন চিন্তা ভাবনা কি করেছিস, পড়ালেখা কোথায় করবি? স্কুলের সার্টিফিকেট নিয়ে এসেছি আমি, প্রিন্সিপালের কাছে টিসি চেয়েছি, প্রিন্সিপাল টিসি দিয়েছে। পরে সেখানে থাকা এক বন্ধুকে দিয়ে কুরিয়ারের মাধ্যমে পাঠাতে বলেছে ওকে। আর ভাবছি এইখানে কোনো একটা ভালো কলেজে ভর্তি হয়ে যাব। তাহলে কাজলদের কলেজে ভর্তি হয়ে যা, ওদের কলেজ তো এই শহরের নাম করা। আচ্ছা ভাইয়া। তারপর তারা সবাই টুকটাক কিছু কথা বলে দুপুরের দিকে যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। বিকালের দিকে ঘুম থেকে ওঠে, ফ্রেশ হয়ে রাসেল ছাদে গিয়ে বসে থেকে ব্যস্ত নগরীটা দেখতে লাগে। একটু পর সাজেক কাজল এসে অন্য পাশে গিয়ে ব্যস্ত নগরীটা দেখতে লাগে। দেখার এক পর্যায়ে কাজল রাসেলের কাছে এসে কথা বলতে লাগে। তা বেয়াই, হঠাৎ করে আপনিও কি বাড়ি ছাড়া হয়েছেন নাকি দুলাভাইয়ের মতো? রাসেলের ঘোর ভাঙে কাজলের কথা শুনে। কাজলের দিকে এক পলক তাকিয়ে মুচকি হেসে কাজলকে উদ্দেশ্য করে বলতে লাগে, না আসলে তেমন কিছু হয়নি। না বেয়াই বলেন, সমস্যা নাই, আমি কাউকে বলবো না। তারপরে রাসেল কাজল কিভাবে রাসেলের বাবার রাসেলকে ভুল বুঝলো, মায়া আসে তার বাবাকে কিভাবে ভুল বোঝালো সেগুলো বলে। রাসেলের মুখ থেকে এমন কথা শুনে একটু চমকে উঠে হাসতে লাগে কাজল। রাসেল কাজলের হাসি দেখে মুহূর্তেই ফিদা হয়ে যায়। এক দৃষ্টিতে কাজলের দিকে তাকিয়ে থাকে রাসেল। রাসেলকে এইভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে কাজল বলতে লাগে, তাকিয়ে থেকে লাভ নাই বেয়াই, এই কাজল এত সহজে পড়বে না। কাজলকে পটাতে হলে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিতে হবে। কাজলের মুখ থেকে এমন কথা শুনে রাসেল একটু মুচকি হেসে কাজলের কাছে গিয়ে কাজলের কোমর ধরে নিজের শরীরের সঙ্গে জড়িয়ে ধরে। হঠাৎ রাসেলকে এইভাবে জড়িয়ে ধরতে দেখে কাজল চমকে ওঠে। মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে রাসেলের কাছে থেকে ছাড়া পাবার আপ্রাণ চেষ্টা করে, কিন্তু রাসেল যেইভাবে কাজলকে ধরেছে তাতে বোধহয় 1000 চেষ্টা করলেও কাজল ছাড়া পাবে না রাসেলের হাত থেকে। কাজলকে এইভাবে ছোটাছুটি করতে দেখে রাসেল কাজলকে উদ্দেশ্য করে বলে ওঠে, শুনেন ভাই, আমি কাউকে কোনো সময় এইভাবে টাচ করিনি, আপনি প্রথম। আর আপনাকে পটাতে হবে কেন, আপনি তো এমনিতেই ফটে যাবেন। কথাটি বলেই কাজলের আর একটু কাছে আসতে যাবে,
অমনি ছাদে কারোর আসার শব্দ শুনতে পায়। তারপরে রাসেল কাজলকে ছেড়ে দিয়ে দূরে গিয়ে দাঁড়িয়ে থাকে। তখনই দেখতে পায় রাসেলের ভাবি ছাদে 3 কাপ কফি বানিয়ে নিয়ে আসছে। রাসেল আর কাজলের দিকে কফির মগ এগিয়ে দিয়ে রাসেলের ভাবি বলতে লাগে, এই নাও ভাই, পড়ন্ত বিকেলে কফি খেতে অনেক ভালো লাগে। মাঝে মাঝে আমি আর তোমার ভাই ছাদে এসে কফি খেতাম। অন্যদিকে কাজল রাসেলের এমন চেহারা দেখে ঠাঁই মেরে দাঁড়িয়ে আছে। কাজলের বোন তাকে উদ্দেশ্য করে কিছু যে বলেছে সেদিকে তার কোনো ভ্রুক্ষেপই নেই। কাজলকে এইভাবে চিন্তামাখা মুখে দেখে রাসেল কাজলকে উদ্দেশ্য করে বলতে লাগে, বিয়ান কি চিন্তা করছেন? বয়ফ্রেন্ডের চিন্তা করছেন বুঝি? হঠাৎ রাসেলের এমন কথায় কাজলের ঘোর ভাঙে। তারপর কাজল তার বোনের হাত থেকে কফির মগ নিয়ে কফি খেতে লাগে। কফি খাওয়া শেষ হলে তিনজনে আড্ডা দিয়ে বিকেলে যে যার রুমে চলে যায়। রুমে গিয়ে রাসেল তার বন্ধুকে ফোন করে। কি রে সৌরভ, কেমন আছিস? হ্যাঁ ভালো আছি, তোর কি অবস্থা? হ্যাঁ ভালো আছি। আর তোকে যে বলেছিলাম কুরিয়ারের মাধ্যমে আমার টিসিটা পাঠিয়ে দিয়েছিস? হ্যাঁ পাঠিয়ে দিয়েছি, তুই কালকের ভিতরে পেয়ে যাবি হাতে। তারপর রাসেল তার বন্ধুর সাথে একটু আরও কিছু কথা বলে রুমে বসে থেকে ফেসবুকিং করছিল। তখনই দরজার কর্নারে কাজলকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে রাসেল কাজলের কাছে এগিয়ে গিয়ে বলতে লাগে, কি বিয়ান সাহেব, কি মনে করে আসলেন? সাথে তখন বাবি এসেছিল, তাই কিছু করতে পারেনি, এখন করি। কাজল কিছুটা রেগে গিয়ে রাসেলকে উদ্দেশ্য করে বলতে লাগে, দেখেন বেয়াই, আপনি বেয়াইয়ের মতো থাকবেন, এর থেকে বেশি কিছু আশা করবেন না। আর হ্যাঁ ভাইয়া, ভাবি ডাকছে, খাবার টেবিলে চলেন। তারপর রাসেল রুমে থেকে বের হয়ে কাজলের পিছু পিছু খাবার টেবিলে এসে খাবার খেতে লাগে। খাবার খাওয়া শেষে রুমে গিয়ে শুয়ে পড়ে। রাত্রি যখন গভীর হয় তখন রাসেলের ফোনে কেউ একজন ফোন করে। ভাই কোথায় আপনি? কয়েকদিন ধরে আপনার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। শুনলাম আপনি নাকি আপনার ভাইয়ের বাসায় গিয়ে উঠেছেন। আমরা আপনার ভাইয়ের বাসার অ্যাড্রেস ম্যানেজ করে আপনার ভাইয়ের বাসার সামনে দাঁড়িয়ে আছি। আপনার সঙ্গে কিছু জরুরি কথা আছে। তোরা এখানে কেন আসলি? তোদের বলেছি না কখনোই আমি যেখানে থাকি তোরা আমার সামনে আসবি না। প্রয়োজন হলে আমি তোদের সাথে গিয়ে দেখা করে আসবো। ভাই আই এম এক্সট্রিমলি সরি, আসলে আপনার সঙ্গে খুবই জরুরি কিছু কথা বলার ছিল। আচ্ছা ওয়েট কর, আমি আসছি। তারপর রাসেল চুপি চুপি বাসা থেকে বের হয়ে রাস্তায় গিয়ে দেখে একটা কালো গাড়ি দাঁড় করা। রাসেল কালো গাড়ির কাছে যেতেই দরজা খুলে দেয় ছেলেটা। তারপর রাসেল গাড়িতে ঢুকে পড়ে। ভাই শাহাদত খান আর তার ছেলেপেলে আপনাকে ধরার জন্য উঠে পড়ে লেগেছে। আর আজ থেকে 1 বছর আগে ওদের গাড়িগুলো যেখানে ধ্বংস করেছিলাম সেখানে আশেপাশে গ্রামগুলোতে তাণ্ডব চালাচ্ছে শাহাদত খান আর তার ছেলেপেলে। প্রত্যেকটা বাড়ি থেকে ছেলেকে উঠিয়ে নিয়ে গিয়ে নির্যাতন করছে। নির্দোষ মানুষগুলোকে ওইভাবে মারছে, আমাদের কিন্তু ভালো লাগতেছে না। ওদের শেষ করে দিব আমরা। তার জন্যই আপনাকে অনেকবার ফোন করেছি, কিন্তু ফোন না পেয়ে আপনার সম্পর্কে খোঁজ নিতে চলে এসেছি এখানে। রাসেল ছেলেটির কথা মন দিয়ে শোনে। গাড়ির সিটে একটা ঘুষি লাগিয়ে দিয়ে ছেলেগুলোকে উদ্দেশ্য করে বলতে লাগে, শোন তোরা একটু ওয়েট কর, আসল সময়টা আসুক। এখন যদি শাহাদাত খানের ছেলে পেলেকে মেরে ফেলি, শাহাদাত খান আর বাংলাদেশে আসবে না। আমি অপেক্ষায় আছি কখন শাহাদাত খান আসবে। সেই 5 বছর ধরে আমি তো আমার বসকে মারার প্রতিশোধ নেব। এর জন্যই আমি উঠে পড়ে লেগেছি। ওকে আমি শেষ করে তবেই নিস্তার নেব। ওকে ভাই, তাহলে আমরা এখন কি করব? তোরা সবাই গিয়ে যুদ্ধের প্রস্তুতি নে। খুব অল্প সময়ের মধ্যে শাহাদাত খান দেশে আসবে, তখন সবাইকে একত্রে মেরে ফেলবো, শাহাদাত খান সহ। এতদিন মুখ বুঝে সব সহ্য করেছি। আর যারা এসেছিস আজকে আর কখনো এখানে আসবে না। প্রয়োজন হলে আমি তোকে ফোন করব, আর যদি খুব দরকার হয় গভীর রাতে আমাকে ফোন করবে। ছেলেগুলোর সাথে আরও কিছু কথা বলে রাসেল বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। মেইন দরজা দিয়েও বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে পেছনে ফিরতে দেখতে পায় কাজল রাসেলের সামনে দাঁড়িয়ে আছে। তখনই কাজল রাসেলকে উদ্দেশ্য করে বলতে লাগে, এত রাতে কই গেছিলে তুমি? রাসেল কি বলবে বুঝতে না পেরে কাজলকে কিছু একটা মিথ্যা বলতে হবে এমন চিন্তা করে কাজলকে উদ্দেশ্য করে বলে ওঠে, কিভাবে বলবো বিয়ান? আমি সিগারেট খাই, কিন্তু বাসার ভিতরে সিগারেট খেলে ভাই ভাবি জানতে পারবে, তাই বাইরে গিয়ে খেয়ে এসেছিলাম। তা এত রাতে সিগারেট খেতে হবে, তাও আবার বাসার বাহিরে গিয়ে?
হ্যাঁ, রাত্রি করে না খেলে তো আবার ভাইয়া ভাবি দেখে ফেলবে। আচ্ছা বিয়ান, আপনি এত রাতে নিজের রুম থেকে এখানে এসেছেন কেন? অনেক পানির পিপাসা লেগেছিল আর বোতলে পানি ছিল না, তাই কিচেন রুমে গিয়ে পানি বের করে খেলাম। রুমে যেতে যাব তখনই পিছন ফিরে দেখি আপনি মেইন দরজা দিয়ে আসছেন। রাসেল একটা দীর্ঘ নিঃশ্বাস নেয়, কাজলকে উদ্দেশ্য করে বলতে লাগে, ও বিয়ান, তাই বলুন। কথাগুলো বলতে বলতে রাসেল একটা মুচকি হাসি দেয়। কাজলের দিকে ধীরে ধীরে এগোতে লাগে সে। রাসেলকে এইভাবে নিচের দিকে আসতে দেখে কাজল একটু ভড়কে ওঠে। তারপর রাসেল কাজলকে উদ্দেশ্য করে বলতে লাগে, বিয়ান সাহেবা, এখন কি হবে? এখন তো ভাইও নেই, ভাবিও নেই। এখন আপনাকে যদি... কথাটি বলে মুচকি হেসে কাজলকে ধরতেই যাবে, অমনি কাজল দৌড়ে নিচের রুম থেকে ওপরে চলে যায়। ওপরে গিয়ে সোজা তার রুমে গিয়ে দরজা আটকে দিয়ে মনে মনে ভাবতে লাগে, কাজল, তুই কাকে ভালো ভেবেছিলি? এই লুচ্চা ছেলেটাকে, যে কিনা হাত ধুয়ে আমার সর্বনাশ করতে নেমেছে। বাট আমি এগুলো কি ভাবছি, সে আমার সাথে হয়তো ফাজলামো করছে। ধ্যাত, এত চিন্তা করে লাভ নেই, ঘুমিয়ে পড়ি, যা হবার হবে। কিন্তু ছেলেটা দেখতে অনেক কিউট আছে। কাজল আর কোনো চিন্তা না করে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে কাজল দৌড়ে ঘরে আসতে রাসেল একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারপর আর সে সেখানে না দাঁড়িয়ে থেকেই তার রুমে চলে যায়। পরের দিন সকাল, ঘুম থেকে উঠে রাসেল ব্রাশ নিয়ে ছাদে গিয়ে ব্রাশ করতে লাগে আর ব্যস্ত নগরীটা দেখতে লাগে। রাসেলের জানি কেন সকাল সকাল ছাদে এসে ওটা দেখতে অনেক ভালো লাগে। সকালে নেই কোনো কলরব, নেই কোনো কলাফল, নেই কোনো জ্যামজাম কিংবা বাসের হরেন। এই কারণেই হয়তো রাসেলের সকালের শহরটা অনেক ভালো লাগে। ছাদে দাঁড়িয়ে থেকে পরিবেশটা উপভোগ করে রাসেল তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে বসার রুমে চলে যায় রাসেল। তারপর টিভিতে সিরিয়াল দেখতে লাগে। একটু পর রাসেলের সামনে এক মগ কফি এগিয়ে দিয়ে রাসেলের ভাবি। তারপর রাসেল তার ভাবির হাত থেকে কফি নিয়ে এক চুমুক দিয়ে তার ভাবিকে উদ্দেশ্য করে বলতে লাগে, ধন্যবাদ ভাবি তোমাকে, আর কফিটা তোমার মতোই মিষ্টি। রাসেলের ভাবি মুচকি হেসে সেখান থেকে চলে যায়। অন্যদিকে কাজল দাঁড়িয়ে থেকে রাসেলের বলা কথাগুলো শুনছিল। তারপর রাসেলের পাশে গিয়ে বসে রাসেলকে উদ্দেশ্য করে কাজল বলতে লাগে, আজকাল দেখছি ভাবিকে পটানোর চেষ্টা করছো, তা ভাবিকে পটিয়ে তোমার লাভ? তোমাকে পটানোর আগে ভাবিকে পড়াবো, যাতে তোমার সঙ্গে সেটিংটা আমার ভাবি নিজেই করিয়ে দেয়। রাসেলের কথা শুনে কাজল একটু মুচকি হেসে ওঠে। তারপর কাজল রাসেলকে উদ্দেশ্য করে বলতে লাগে, কি ভাবি, যদি শুনতে পাই তুমি আমার সঙ্গে এমন ব্যবহার করো, তাহলে তোমাকে ডিরেক্ট এই বাড়ি থেকে বের করে দিব। আমার ভাইয়ার বাড়ি থেকে আমাকে বের করে দেবে? ভাবির এত সাহস? তুমি হয়তো জানো না এই বাড়ির মালিককে। এই বাড়িটা হচ্ছে আমার ভাবির। আব্বু দুলা ভাইকে বাড়িটা গিফট করেছে। রাসেলের মুখ মুহূর্তে গম্ভীর হয়ে যায়। তারপর রাসেল কাজলের সাথে আর কোনো কথা না বলে চুপচাপ কফি খেতে খেতে টিভি দেখতে লাগে। হঠাৎ রাসেলকে এমন চুপ থাকতে দেখে কাজল ভড়কে ওঠে। নিজেকে সামলে নিয়ে কাজল রাসেলকে উদ্দেশ্য করে বলতে লাগে, কি বিআই সাহেব, এমন চুপসে গেলেন কেন? কাজলের কথায় কোনো কর্ণপাত না দিয়ে কফি শেষ করে বর্ষার রুম থেকে উঠে রাসেল তার রুমে চলে যায়। অন্যদিকে রাসেল কিছু একটা চিন্তা করে তার রুম থেকে বের হয়। রাসেল তার ভাইয়ের রুমের সামনে গিয়ে দরজায় কড়া নাড়তে লাগে। দরজার উপাস থেকে রাসেলের বড় ভাই বলতে লাগে, কে? ভাইয়া আমি। আরে রাসেল, আয় ভেতরে আয়। আচ্ছা ভাইয়া, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করার ছিল আমার। হ্যাঁ, জিজ্ঞাসা কর, কি জানতে চাস তুই? আচ্ছা ভাইয়া, বাবা যখন তোমাকে বাড়ি থেকে বের করে দেয় তখন তো তোমার কাছে এক টাকাও ছিল না, তাহলে এত বড় একটা কোম্পানির মালিক, এত বড় একটা বাড়ি আর বাবার সঙ্গেই বা তোমার কিভাবে পরিচয় হলো? জানতে তো হবে, না হলে তো হয় না। না ভাইয়া, তোমাকে আজ বলতে হবে তোমার প্রতিষ্ঠিত হওয়ার আসল রহস্যটা কি। আসলে তুই এগুলো যা দেখছিস এগুলো আমার নয়, এগুলো হচ্ছে সপ্তর ভাবির। বড় আব্বু যখন আমাকে বাড়ি থেকে বের করে দেয় তখন আমি ঢাকায় চলে আসি। ঢাকায় এসে একটা রেস্টুরেন্টে জব করি প্লাস পড়াশোনা করি। পড়াশোনা করতে করতে এক পর্যায়ে তোর ভাবির সঙ্গে আমার বন্ধুত্ব হয়। তারপরে আমরা দুজন বুঝতে পারি যে আমরা একে অপরকে ভালোবাসি। তারপর একদিন তোর ভাবি আমাকে তোর ভাবির বাবার কাছে নিয়ে যায়। তারপরে আমাকে পরিচয় করিয়ে দেয়। তারপর তোর ভাবি আমাকে দেখে নির্দ্বিধায় বলে, বাবা আমি ওকে বিয়ে করতে চাই।
পরে যখন জানতে পারে যে আমি একজন বেকার প্লাস আমার বাবা মা নাই, তখন বিয়ে দিতে চায় না। তারপর তোর ভাবির বাবাকে আমি আমার সম্পর্কে সব কথা খুলে বলি। তোর ভাবির বাবা এমন কথা শুনে অনেক আপসেট হয়ে যায়। তারপরে তোর ভাবি অনেক জোরাজোরিতে তোর ভাবির বাবা আমার সঙ্গে তোর ভাবিকে বিয়ে দেয়। তারপরে এই ফ্ল্যাটটা আমাকে গিফট করে। আর তোর ভাবির বাবার বয়স অনেক বেশি হয়ে যায়, কোম্পানিটা থেকে অবসর নেয়। আর তার কোনো ছেলে সন্তান না থাকায় আমি ওনার বড় মেয়ের জামাই হই। আমাকে কোম্পানির নতুন চেয়ারম্যান পদে নেয়। কথাটা বলেই একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে রাসেলের ভাই। অন্যদিকে রাসেল অবাক হয়ে তার ভাইয়ের বলা কথাগুলো শুনছিল। তারপর ভাইয়া কি হয়? তারপর আর কি হয়, এখন তোর ভাবির সাথে সুখের সংসার করছি। তারপরও তার ভাইয়ের সঙ্গে আরও কিছু কথা বলে তার ভাইয়ের রুম থেকে বেরিয়ে তার রুমে এসে খাটে আসন হয়ে বসে মোবাইলে ফেসবুকিং করছিল। তখন দরজায় এসে কেউ কড়া নাড়ে। তারপর রাসেল খাট থেকে উঠে গিয়ে দরজা খুলে দেখে কাজল দাঁড়িয়ে আছে। রাসেল কিছু বলতেই যাবে, এর আগে কাজল রাসেলকে উদ্দেশ্য করে বলতে লাগে, ভাবি তোমাকে খাবার খাওয়ার জন্য ডাকছে। রাসেল কাজলের সাথে আর কোনো কথা না বলে তার পিছু পিছু গিয়ে খাবার টেবিলে বসে খাবার খেতে লাগে। খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে যায়। রাসেল রুমে গিয়ে ফোন চাপছিল। হঠাৎ তার ফোনে একটা রং নাম্বার থেকে ফোন আসে। রাসেল একটু ভড়কে যায়। তারপরে ফোন রিসিভ করে বলতে লাগে, আসসালামু আলাইকুম, কে বলছেন? স্যার, আপনি কি রাসেল বলছেন? জি হ্যাঁ, আপনি কে? আমি কুরিয়ার থেকে ফোন করছি। আপনার নামে একটা পার্সেল আছে, অনুগ্রহ করে বাসার নিচ থেকে পার্সেলটা নিয়ে যান। রাসেলের আর বোঝার বাকি রইল না যে তার বন্ধুর যে টিসি পাঠিয়েছে সেই কুরিয়ারটা এসেছে। তারপর সে বাসা থেকে বের হয়ে কুরিয়ারের থেকে কাগজটা নিয়ে খুলে দেখে টিসির কাগজ। তারপর রাসেলের কাগজটি নিয়ে তার রুমে চলে যায়। রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। বিকালের দিকে ঘুম ভাঙতেই রুম থেকে বের হয়ে ছাদে গিয়ে মোবাইলে ফেসবুকিং করতে লাগে। তখনই কাজল ছাদে এসে রাসেলের পাশে দাঁড়িয়ে থেকে রাসেলকে উদ্দেশ্য করে বলতে লাগে, তা বিআই সাহেব কয়টা মেয়ের সঙ্গে চ্যাটিং করছেন? রাসেল একটু উঠে তারপরে একটু মুচকি হাসি দিয়ে কাজলকে উদ্দেশ্য করে বলতে লাগে, বিয়ান আর বললেন না, আমার দিয়া মায়া পটানো অসম্ভব, তাও আবার কিনা ফেসবুকে। এই ফেসবুকে রিলস দেখেছিলাম। রাসেলকে এইভাবে কথা বলতে দেখে কাজল হেসে ওঠে। অন্যদিকে, কি রে দোস্ত, কয়দিন ধরে রাসেলকে দেখছি না যে, কি হয়েছে ওর? ওর আবার অসত্য শক্ত হয়নি তো? হ্যাঁ, আমারও তো একই কথা, রাসেলকে ফোনে পাওয়া যাচ্ছে না। চল আজকে ওর বাড়ি থেকে দেখি ওর কি অবস্থা। যদি বাসায় গিয়ে ওকে সুস্থ দেখি তাহলে ওকে কি যে করব। 3 দিন হয়ে গেল কন্ট্রাক্ট নাই। আচ্ছা, তোরা কি লক্ষ্য করেছিস যেদিন থেকে রাসেল কলেজে আসছে না সেদিন থেকে ফাহিম কলেজে আসছে? আচ্ছা, আগে চল রাসেলদের বাসায় যাই, তারপর না হয় ফাহিমের বাসায় গিয়ে দেখব। যে বলা সেই কথা। তারপর তারা কলেজের সামনে থেকে একটা গাড়ি করে তারা 4 জন বন্ধু বান্ধবী মিলে রাসেলের বাসায় এসে দরজায় কলিং বেল বাজাতে লাগে। অন্যদিকে রাসেলের বড় আম্মু ছোট আম্মু কিচেন রুমে রান্না করছিল। কলিং বেলের শব্দ শুনে রাসেলের আম্মু এসে দরজা খুলে রাসেলের বান্ধবীকে দেখে তো অবাক হয়ে যায়। তখনই রাসেলের মাকে উদ্দেশ্য করে রাসেলের বান্ধবী বলতে লাগে, আচ্ছা আন্টি, রাসেল কি বাসায় আসছে? কয়দিন ধরে ওকে কলেজে দেখছি না যে। রাসেলের মা একটু কান্না মিশ্রিত কণ্ঠে রাসেলের বান্ধবীকে উদ্দেশ্য করে বলতে লাগে, না মা, রাসেল তো বাসায় নেই, ওকে বাড়ি থেকে বের করে দিয়েছে। সবাই উদ্বেগ কণ্ঠে রাসেলের মাকে উদ্দেশ্য করে বলে ওঠে, কেন আন্টি, ওকে বাসা থেকে বের করে দিয়েছেন? আচ্ছা মা, তোমার সঙ্গে রাসেল খারাপ ব্যবহার করেছিল না আরেকদিন? রাসেলের মাকে এমন কথা বলতে দেখে সবাই অবাক হয়ে যায়। সবাই ভরকে ওঠে। নিজেদেরকে সামলে নিয়ে রাসেলের মাকে উদ্দেশ্য করে রাসেলের বান্ধবী বলতে লাগে, কি বলছেন আন্টি? রাসেল আমাকে খারাপভাবে টাচ করবে কেন? ও তো আমার ভাইয়ের মতো, আমরা তো অনেক ভালো বন্ধু। মা, তোমরা ভিতরে এসো। তারপর সবাই এক এক করে বাসায় ঢুকে বসার রুমে গিয়ে বসে থাকে। অন্যদিকে রাসেলের মা তার বাবার রুমে গিয়ে রাসেলের বাবাকে বসার রুমে ডেকে নিয়ে আসে। রাসেলের বাবা মেয়েটাকে দেখে তো অবাক, কারণ সেই দিন এই মেয়েটাকে রাসেল আর তার বন্ধুরা বিরক্ত করছিল। তখনই রাসেলের বাবা মেয়েটিকে উদ্দেশ্য করে বলতে লাগে, মা, তুমি এই বাসা থেকে কেন? কি হয়েছে?
আঙ্কেল, আন্টি বলল আপনি নাকি রাসেলকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। ওকে বাসা থেকে কেন বের করে দিয়েছেন একটু বলবেন আমাদেরকে? রাসেলের বাবা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। রাসেলের বন্ধু বান্ধবীদেরকে উদ্দেশ্য করে বলতে লাগে, এতদিন রাসেলকে ভুল ভেবেছিলাম, আজ সেই ভুলটা ভাঙলো, আর ওকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছি ভুল বুঝে। তারপর রাসেলের বাবার রাসেলের বান্ধবীদের সাথে টুকিটাকি আরও কিছু কথা বলতে লাগে। তারপর রাসেলের মা কিচেন রুমে গিয়ে রাসেলের বান্ধবীদের জন্য নাস্তা নিয়ে আসে। তারপরে সবাই নাস্তা খেয়ে যে যার বাসায় চলে যায়। তখনই রাসেলের বাবা মায়াকে জোর গলায় ডাকতে লাগে। রাসেলের বাবাকে এমন রেগে উঠে ডাকতে দেখে সবাই থমকে ওঠে। অন্যদিকে মায়া তার রুমে বসে থেকে পড়ছিল। বড় আব্বুকে এভাবে ডাকতে দেখে একটু চমকে ওঠে মায়া। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে দৌড়ে বসার রুমে এসে রাসেলের বাবাকে উদ্দেশ্য করে মায়া বলতে লাগে, বড় আব্বু, তুমি কি আমাকে ডেকেছো? আর এমন রেগেই বা আছো কেন? তুই যে ওই দিন আমাকে পিকগুলো দিয়েছিলি, তুই কি দেখেছিলি রাসেল মেয়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছিল? মায়া একটা শক্ত ঢোক গেলে রাসেলের বাবাকে উদ্দেশ্য করে বলতে লাগে, না মানে বড় আব্বু, আমি আমার কলেজ থেকে রিকশায় করে আসছিলাম। রাস্তার মাঝেই রাসেল ভাইয়াকে আর তার বন্ধুদেরকে ওই মেয়েটার সঙ্গে ওইরকম করতে দেখি দু একটা পিক তুলে নিয়ে এসে তোমাদেরকে দেখাই। রাসেলের বাবা বসতেই সবাই বসে পড়ে আর মনে মনে চিন্তা করতে লাগে, রাসেল কি আমাকে কখনোই ক্ষমা করবে? ওকে যে অপমান করে বাসা থেকে বের করে দিয়েছি আমি, আর রাসেল এখন কোথায় আছে, কি অবস্থায় আছে, কিছুই তো জানি না আমি। তখন রাসেলের বাবা রাসেলের আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগে, রাসেলের মা, তোমার কাছে কি রাসেলের নাম্বার আছে? নাম্বার থাকলে আমাকে দাও, ছেলের কাছে ফোন করে মাফ চাইবো আমি। কি বলছো না বলছো তুমি? তুমি কেন রাসেলের কাছে মাপ চাইবে? তুমি ভুল বুঝে ছেলেকে অপমান করে বাসা থেকে বের করে দিয়েছো। আর রাসেলের নাম্বার আমার কাছে নেই, ওর ছোট আম্মুর কাছে আছে। তারপর রাসেলের ছোট আম্মু রাসেলকে ফোন করে রাসেলের বাবা দিয়ে ফোনটা এগিয়ে দেয়। খাওয়া দাওয়া শেষ করে রুমে গিয়ে বসে ফোন চাপছিল। হঠাৎ করে তার ছোট মা ফোন করায় ফোন রিসিভ করে রাসেল বলতে লাগে, আসসালামু আলাইকুম ছোট আম্মু, কেমন আছো? রাসেলের বাবা ছেলের এমন প্রশ্নে কি উত্তর দেবে কিছুই খুঁজে না পেয়ে দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে রাসেলকে উদ্দেশ্য করে রাসেলের বাবা বলতে লাগে, বাবা, আমি তোর ছোট আম্মু নয়, আমি তোর বাবা। রাসেল নিজের কানকে বিশ্বাস করতে না পেরে পুনরায় ফোনের নাম্বারটা চেক দিয়ে দেখে, হ্যাঁ, তার ছোট আম্মু ফোন করেছে। বাবা, আমি তোকে ভুল বুঝে বাড়ি থেকে বের করে দিয়েছি, তুই যেখানেই আসিস জলদি চলে আয় বাড়িতে। আমি যেখানে আছি অনেক ভালো আছি, আর শুধু আমি নয়, আমাকে যদি বাসায় নিতে চাও তাহলে বড় ভাইয়াকেও বাসায় নিতে হবে। না, আমি যখন একবার সিদ্ধান্ত নিয়েছি ওর কোনো সময় এই বাসায় স্থান হবে না, তাহলে কখনোই হবে না। তাহলে তো তুমি সিদ্ধান্ত নিয়েছো যে আমি কখনোই আর বাড়িতে ফিরবো না, তো আমিও আর কখনো বাড়িতে যাব না। তারপরে রাসেল আর রাসেলের বাবা টুকিটাকি কিছু কথা বলতে লাগে। কথা বলার এক পর্যায়ে রাসেল তার বাবাকে বলতে লাগে, আমি যদি বাসায় ফিরি তাহলে আমি এখনই ভাইয়াকে নিয়ে ফিরবো, যদি তুমি এতে রাজি থাকো তাহলে আমি কালই বাসায় আসছি। না, তাহলে তো কেউ ফিরতে হবে না, তুই যেখানে আসিস সেখানে থাক। কথাটা বলে ফোন কেটে দেয় রাসেলের বাবা। ফোন কেটে দিয়ে রাসেলের বাবা তার ছোট আম্মুর দিকে ফোন বাড়িয়ে দেয়। তখনই মায়া তার মাকে উদ্দেশ্য করে বলতে লাগে, মা, আমি বড় আব্বুকে ভুল বুঝে ভাইয়াকে বাসা থেকে বের করে দিয়েছি। আমি ভাইয়ার কাছে মাফ চাই। আমি বড় ভাইয়ের বাসায় যাব, তুমি একটু আমাকে অ্যাড্রেস দিতে পারবে? মায়ার এমন কথা শুনে রাসেলের আব্বু কোনো প্রতিক্রিয়া জানায় না। তারপর রাসেলের ছোট আম্মু মায়াকে তার রুমে গিয়ে অ্যাড্রেস দেয়। তাহলে আমি কালকে রওনা হব। কতদিন হলো বড় ভাইয়াকে দেখি না। কথাটি বলেই মায়া তার রুমে চলে যায়। থমথমে বাসাটা মুহূর্তেই হাসিতে ভরে ওঠে। শুধুমাত্র মুখে হাসি নেই রাসেলের বাবার। অন্যদিকে রাসেল ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে গিয়ে সকালের ব্যস্ততা একটু দেখে। তারপর তার রুমে এসে মোবাইলে ফেসবুকিং করছিল। তখনই তার ভাবি এসে দরজায় কড়া নাড়ে। ভাই চলো, খাওয়া দাওয়া করে নাও, তারপরে তুমি কাজলের সাথে ওর কলেজে গিয়ে ভর্তি হয়ে এসো। রাসেল তার ভাবির কথা অনুযায়ী তার পিছে পিছে গিয়ে খাবার টেবিলে বসে খাবার খেতে লাগে। খাবার খাওয়ার এক পর্যায়ে রাসেলের বড় ভাই সবাইকে উদ্দেশ্য করে বলে, আমায় ফোন করেছিল, মায়া আসতেছে, আর আমি অফিসে চলে যাব, আসবো বিকালে। তাহলে কাজল আর রাসেল
তোরা দুইজনে কলেজ শেষ করেই মায়াকে বাস স্ট্যান্ড থেকে নিয়ে আসিস। রাসেল আর কাজল রাসেলের বড় ভাইয়ের কথায় শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। তারপর সবাই খাওয়া দাওয়া করে যে যার রুমে চলে যায়। অন্যদিকে রাসেলের ভাই গোসল করে অফিসে চলে যায়। রাসেল নিজেকে পরিপাটি করে। ভর্তি হওয়ার জন্য যে কাগজপত্রগুলো জরুরি সেই কাগজপত্রগুলো নিয়ে কাজলকে সঙ্গে নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা হয় তারা। কলেজে এসে গাড়ি থেকে নেমে কাজল তার বান্ধবীদের কাছে চলে যায়। অন্যদিকে রাসেল এক সাইডে দাঁড়িয়ে আছে, কাজলের আসার অপেক্ষা করছে। কাজলের দিকে ওইভাবে রাসেলকে তাকিয়ে থাকতে দেখে কাজলের এক বান্ধবী বলতে লাগে, কি রে কাজল, করেছিস? তোর দিকে ওই ছেলেটা মাঝে মাঝে তাকাচ্ছে। কাজল সেদিকে তাকিয়ে দেখে রাসেল তার দিকে তাকিয়ে আছে। তখনই কাজল একটু মুচকি হেসে তার বান্ধবীদেরকে উদ্দেশ্য করে বলে, আর বলিস না, ওইটা হচ্ছে আমার দুলাভাইয়ের ছোট ভাই। এখন থেকে সে এখানে থাকবে, তাই আমাদের কলেজে ভর্তি হতে এসেছে। তোর দুলাভাইয়ের যখন ছোট ভাই, তাহলে তো আমাদের বিয়েই হয়। চল আমাদের সাথে একটু পরিচয় করিয়ে দে। না না, তোদের সঙ্গে পরিচয় করে দেওয়া যাবে না। কেন রে, পছন্দ করিস আর আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবে না? আমি কি তোর পছন্দের মানুষকে পেরিয়ে নেব নাকি? আরে আমি তেমনটা বলতে চাইনি, আমি বলছি যে তোদের সঙ্গে ওকে পরিচয় করিয়ে দিব, এর আগে ওকে কলেজে ভর্তি করে দিয়ে আসি। তারপর কাজল রাসেলের কাছে এসে রাসেলকে নিয়ে প্রিন্সিপালের রুমে চলে যায়। প্রিন্সিপালের রুমে গিয়ে কাজল রাসেলকে কলেজে ভর্তি করে দেয়। তারপর কাজল রাসেলকে পুরো ক্যাম্পাসটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়। সেদিন আর কোনো ক্লাস না করে গাড়ি নিয়ে বাস স্ট্যান্ডে চলে যায়। বাস স্ট্যান্ডে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পর একটা রং নাম্বার থেকে রাসেলের ফোনে ফোন আসে। ফোনটা রিসিভ করতে ওই পাশ থেকে একটা মেয়েলি কণ্ঠ বলতে লাগে, ভাই, আমি মায়া, বড় ভাইয়ের কাছে ফোন করেছিলাম, ও তোরই নাম্বারটা দিল। আমি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, তুই কোথায়? রাসেল গাড়ি থেকে নেমে সামনের দিকে তাকিয়ে দেখে মায়া দাঁড়িয়ে আছে ফোন হাতে নিয়ে। তারপর মায়ার কাছে গিয়ে মায়াকে ডাক দিতে গাড়িতে উঠে পড়ে। তারপর রাসেল মায়ার সঙ্গে তেমন একটা কথা বলছে না দেখে রাসেলকে উদ্দেশ্য করে মায়া বলতে লাগে, ভাইয়া, তুই কি এখন আমার উপর রাগ করে আছিস? দেখ, আমি তো আর জেনে না জেনে ওই মেয়েটা কি তোর বান্ধবী হয়। জানলে কখনোই আমি ছোট আব্বুকে পিকগুলো দেখাতাম না। তোকে আর তোর বন্ধুদের কেউই ওই মেয়েটার সঙ্গে ওইরকম করতে দেখে অনেকটাই রেগে যায়। তারপরে কয়েকটা পিক তুলে নিয়ে এসে বড় বুকে দেখাই। বিশ্বাস কর ভাই, আমি কখনোই জানতাম না যে ওইটা তোর বান্ধবী হয়। মায়ার এমন কথা শুনে কাজল হাঁ হয়ে তাদের কথা বলা দেখছে। মায়া, কাজল আর রাসেলের কথার কোনো আগা মাথা বুঝতে পারছে না। তারপরে কাজল তার পরিচয় দিতে কাজল আর মায়ার মধ্যে ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। তারপরে কাজল মায়াকে শুরু থেকে শেষ পর্যন্ত বলে কিভাবে রাসেল বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তার আব্বু। তখনই আবারও মায়া রাসেলের দিকে তাকিয়ে থেকে কানে ধরে রাসেলকে উদ্দেশ্য করে বলে, দেখ ভাইয়া, কানে ধরে বলছি, সরি, মাফ করে দে আমাকে। রাসেল মায়ার এমন করতে দেখে নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে ফিক করে হেসে দেয়। তারপর মায়াকে উদ্দেশ্য করে রাসেল বলে, যা, তোকে এবারের মতো মাফ করে দিলাম। আর দ্বিতীয়বার যদি আমার সম্পর্কে ভালোভাবে না জেনে এমন করিস তাহলে কিন্তু ডিরেক্ট তোকে বিয়ে দিয়ে দেবো। তাও কার সাথে জানিস? উগান্ডার বেটার সাথে, যাতে তুই চাইলেও আর বাংলাদেশে আসতে না পারিস। অন্যদিকে কাজল রাসেল আর মায়ার এই দুষ্টু মিষ্টি কথা শুনে মিটিমিটি করে হাসছিল। তিনজনে কথা বলতে বলতে এক পর্যায়ে গাড়ি এসে থামে বাসার সামনে। তারপর গাড়ি থেকে নেমে দরজায় কলিং বেল দিতেই রাসেলের ভাবি এসে দরজা খুলে দেয়। তখন রাসেল ভাবিকে দেখে মায়াকে বলতে লাগে, মায়া, এই হচ্ছে আমাদের ভাবি। তারপরে মায়া ব্যাগ রেখে ভাবিকে জড়িয়ে ধরে। রাসেলের ভাবির আর বোঝার বাকি রইল না যে এটা হচ্ছে রাসেলের বড় ভাইয়ের ছোট বোন। তারপর সবাই বাসার ভেতরে ঢুকে পড়ে। মায়াকে একটা রুম দেখিয়ে দেয় তার ভাবি। তারপর রাসেলের কাজল যে যার রুমে চলে যায়। রুমে গিয়ে শুয়ে শুয়ে বসার রুমে এসে সবাই একত্রে আড্ডা দিতে লাগে। এভাবেই কেটে যায় 2টা মাস। কিরে, তোরা বড় গলায় যে বললি আমাদেরকে আর একটা মাস সময় দিন, আমরা যেভাবেই হোক সেটাকে বের করে ছাড়বো, এখন তো 2 মাস হয়ে গেল, তাও তো ছেলেটির কোনো খোঁজ পেলি না। ভাই, আমরা তো ওকে আর কম খুঁজছি না, দিনরাত এক করে খুঁজছি কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। যাকে ধরি তারই ব্যাকগ্রাউন্ড সেরকম না, যাকে ধরি ওকে একদম মেরে ফেলি।
এইভাবে কতজনকে যে মারছি 2 মাসে তার কোনো ঠিক নেই। আমার মনে হয় কি বস, ছেলেটা বাংলাদেশে নাই, ও বোধহয় অন্য কোনো দেশে আছে। ছেলেটা বাংলাদেশেতেই আছে, তোরা খুঁজে পাচ্ছিস না? আমি গেলে ঠিকই খুঁজে পাবো, তোরা ওয়েট কর, আমি আগামীকালকে আসছি। অন্যদিকে ঘড়ির কাঁটায় রাত্রি 12টা বাজে। রাসেল তার রুমে বসে থেকে পড়ছিল। হঠাৎ তার ফোন বাজতে লাগে। রাসেল ফোন রিসিভ করে কানের কাছে ধরতেই ওই পাশ থেকে ছেলে কণ্ঠ বলতে লাগে, ভাই, আমরা খবর পেয়েছি শাহাদত আগামীকাল দেশে আসছে। কথাটা শুনেই রাসেলের মুখে একটু মুচকি হাসি দিয়ে বলতে লাগে, তাহলে তোরা একে প্লেন থেকে নামার পর থেকে চোখে চোখে রাখবি, কই যায় কি করে সব খবর আমাকে সাপ্লাই দিবি। তারপর রাসেল ছেলেটির সঙ্গে আরও কিছু কথা বলে ফোন রেখে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসা থেকে গিয়ে টিভি দেখতে লাগে। এক এক করে সবাই এসে বসার রুমে বসে থেকে আড্ডা দিতে লাগে। আড্ডা দেওয়ার এক পর্যায়ে মায়া তার বড় ভাইয়াকে উদ্দেশ্য করে বলে, ভাইয়া, আমি আর গ্রামে যাব না, এখান থেকেই ভাইয়াদের কলেজে ভর্তি হয়ে পড়বো। তুমি কি বলো? তোর যা ইচ্ছে হয়, বাবা মাকে ফোন করে বল, ওরা কি বলে তাই দেখ। বাবাকে ফোন করেছিলাম, বাবা বলল আচ্ছা, তাহলে তুই ওখানে থেকেই পড়াশোনা কর। তুই কি তোর সার্টিফিকেট তুলে এনেছিস? হ্যাঁ ভাইয়া, এনেছি। তাহলে আমি প্রিন্সিপালকে ফোন করে বলে দেব, তারপর তুই গিয়ে কলেজে ভর্তি হয়ে নিস। তারপরে তারা আরও কিছু আড্ডা দিয়ে রাসেলের ভাই রুমে গিয়ে ফ্রেশ হয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে কাজল রাসেল রেডি হয়ে মায়াকে নিয়ে তাদের কলেজের উদ্দেশ্যে রওনা হয়। কলেজে গিয়ে সোজা প্রিন্সিপালের রুমে গিয়ে কাজলকে কলেজে ভর্তি করে দেয়। তারপর তারা তিনজনে কলেজ ক্যাম্পাসে কিছুক্ষণ আড্ডা দিয়ে যে যার ক্লাসে চলে যায়। রাসেল তার ক্লাসে গিয়ে সিটে বসে। তারপর আসার অপেক্ষা করছিল, অমনি তার পাশে এসে একটা ছেলে বসে। রাসেল ছেলেটির দিকে তাকিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে। ছেলেটি রাসেলের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আপনারা চিনতে পারছেন না তো ছেলেটিকে? ছেলেটি হচ্ছে রাসেল যখন প্রথম শহরে আসে, বাসে যে একটা ছেলের সঙ্গে পরিচয় হয়েছিল তার নাম আসলাম। সেই ছেলেটা তার পাশে বসে আছে। তাদের ঘোর ভাঙে স্যার ক্লাসরুমে আসায়। স্যার ক্লাসে এসে পড়ানো শুরু করে। মনোযোগ দিয়ে রাসেল আর আসলাম ক্লাস শেষ করে স্যার ক্লাসরুম থেকে বের হতেই রাসেল আসলামকে উদ্দেশ্য করে বলতে লাগে, আরে তুমি এখানে? আমার তো একই প্রশ্ন, তুমি এখানে যে? তোমার কাছে বলেছিলাম না আমার কথা, আর আমি এখানে এসে আমার ভাইয়ের বাসায় উঠি, আর ভাইয়া এই কলেজে ভর্তি করে দিয়েছে। ও আচ্ছা, তা কতদিন ধরে ক্লাস করছো? এই প্রায় 2-3 মাস হবে। কেন? আর একটা কথা, তুমি তাহলে কি এই কলেজে পড়ো? হ্যাঁ, এই কলেজে পড়ি। রাসেল একটু অবাক হয়ে প্রশ্নসূচক দৃষ্টিতে আসলামের দিকে তাকিয়ে থেকে আসলামকে প্রশ্ন করে, আচ্ছা, তাহলে তোমাকে এই 3 মাসে একবারও তো কলেজে দেখতে পেলাম না। রাসেলের কথা শুনে আসলাম একটা গম্ভীর নিঃশ্বাস ফেলে কিছুক্ষণ নীরব থেকে বলতে লাগে, সেদিন তোমার কাছ থেকে বিদায় নিয়ে আমি কোনো হোস্টেলে চলে যাই। হোস্টেলে গিয়ে ফ্রেশ হয়ে কিছু খেতে যাব, তখনই আমার ফোন আসে গ্রাম থেকে। ফোনটা রিসিভ করতে ওই পাশ থেকে মা কান্না মিশ্রিত কণ্ঠে বলতে লাগে, বাবা কই তুই, জলদি চলে আয়, তোর বাবাকে কারা যেন বাসা থেকে তুলে নিয়ে গেছে আর বলেছে যে তুই না আসা পর্যন্ত তোর বাবাকে ছাড়বে না। তারপর আমি খাবার খাওয়া বাদ দিয়ে আবার বেরিয়ে পড়ি গ্রামের উদ্দেশ্যে। গ্রামে গিয়ে সোজা আমার বাসায় চলে যাই। বাসায় গিয়ে ব্যাগ রেখে মাকে কিছু জিজ্ঞেস করতে যাব, অমনি বাসার ভেতরে অনেকগুলো মানুষ প্রবেশ করে। আমাকে কিছু বলতে না দিয়ে লোকগুলো আমাকে তুলে একটা গাড়িতে নিয়ে কোথায় যেন নিয়ে যায়। সেখানে গিয়ে দেখতে পাই আমার মতো অনেক ছেলে। সেখানেই আমার বাবাকেও দেখতে পাই। আমি যাওয়ার পর আমার বাবাকে সেখান থেকে ছেড়ে দেয়, আর বেধরম আমাকে আর বাকি ছেলেগুলোকে মারতে থাকে। আর ওরা বলে, তোদের এত বড় সাহস, আমাদের কোটি কোটি টাকার মালের গাড়িতে আগুন লাগিয়ে দিস? আমরা ছেলেগুলোর কথা আর আমাকে কিছু বুঝতে পারে না। কিছু জিজ্ঞেস করলে তা আমাদের কিচ্ছু বলে না, আর বেধরক আমাদেরকে মারধর করতে লাগে। এভাবে ওইখানে প্রায় 20 দিনের মতো থাকে। একদিন রাত্রিতে চারদিক থেকে গোলাগুলির শব্দ শুনতে পাই, আর আমাদেরকে যে ঘরে আটকে রেখেছিল সেই অনেক লোক ঢুকে দরজা খুলে দেয় আর আমাদেরকে উদ্দেশ্য করে বলতে লাগে, তোমরা এখান থেকে চলে যাও, আর তোমাদের কোনো চিন্তা নেই। কথাটি বলে সেখান থেকে লোকগুলো চলে যায়, আর
আমরাও সেই ঘর থেকে বেরিয়ে যে যার বাসায় চলে যাই। আমাদেরকে এমন মারধর করছে যে বাসায় গিয়ে আমরা ঠিক মতো দাঁড়াতে পারছিলাম না, তাই 1 মাস রেস্ট নিয়ে তবেই ফিরলাম। আসলামের কথা শুনে রাসেল গম্ভীর নিঃশ্বাস ফেলে। আসলামের দিকে তাকিয়ে দেখে আসলামও বাকরুদ্ধ হয়ে রয়েছে। যা হয়েছে বলে যাও, বাবু একটা অতীত। আর একটা কথা, তোমাদেরকে ধরেছিল এর আসল কাহিনী জানতে পেরেছো কি? রাসেলের কথা শুনে আসলাম আবারও একটা গম্ভীর নিঃশ্বাস ফেলে রাসেলকে উদ্দেশ্য করে বলতে লাগে, না, কিছুই জানতে পারিনি। তারপরে রাসেল আর আসলাম টুকিটাকি আরও কিছু কথা বলতে লাগে। কলেজ শেষ করে রাসেল আর আসলাম ক্যান্টিনে গিয়ে বসে থেকে কফি খাচ্ছিল। তখনই রাসেলের ফোনে কাজল ফোন করে। তারপর কাজলকে রাসেল ক্যান্টিনে আসতে বলে। তারপর কাজল আর মায়া দুজনেই একসঙ্গে ক্যান্টিনে আসে। রাসেল আর আসলামের সামনে বসে পড়ে তারা। রাসেল আরও 2 কাপ কফি অর্ডার দিতে ওয়েটার এসে কফি দিয়ে যায়। অন্যদিকে মায়ের দিকে তাকিয়ে দেখে আসলামের দিকে মায়া যেন কেমন দৃষ্টিতে তাকিয়ে আছে। আসলামও মায়ার দিকে কেমন যেন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। আসলামকে রাসেল ডাক দিতে তাদের দুজনের ঘোর ভেঙে যায়। তারপর তারা 4 জনে ক্যান্টিনে বসে কিছুক্ষণ আড্ডা দিয়ে যে যার বাড়ির উদ্দেশ্যে বের হয়ে যায়। অন্যদিকে রাসেল মায়ার দিকে তাকালে দেখছে কি যেন চিন্তা করছে সে। রাসেল সেই দিকে কোনো কর্ণপাত না দিয়ে গাড়িতে করে বাসায় চলে আসে। বাসায় এসে রাসেল তার রুমে বসে থেকে পড়ছিল। অমনি রাসেলের রুমে প্রবেশ করে মায়া। মায়া রাসেলের কাছে গিয়ে রাসেলকে উদ্দেশ্য করে বলে, ভাইয়া কি করছো তুমি? পড়ছো বুঝি? রাসেল এরকম কথা শুনে চোখ ড্যাব ড্যাব করে মায়ার দিকে তাকিয়ে থেকে রাসেল বলে, না, পড়ছি না। দেখছিস না গেম খেলছি? কই, তুমি গেম খেলছো? আমি তো দেখছি পড়ছো তুমি। তাহলে জিজ্ঞাসা করছিস কেন? এ মানে মানে করতে হবে না। কেন এসেছিস এটা আগে বল। তুই তো কারণ ছাড়া আমার রুমে আসবি না, তা তো ভালো করে জানি। মানে ভাইয়া, তোমাকে বললি কাউকে বলবে না তো? না, কাউকে বলবো না। আগে বল কি কথা। কথা দাও কাউকেই বলবে না। না, বলবো না। এবার তো বল কি বলবি। মানে ভাইয়া, তোমার সঙ্গে যে একটা ছেলেটা দেখলাম, কি যেন নাম, ও আসলাম। ওই ছেলেটার নাম্বার তোমার কাছে আছে? থাকলে দাও না একটু প্লিজ। মায়ার মুখ থেকে এমন কথা শুনে রাসেল অবাক হয়ে যায়। অবাক হয়ে মায়ার দিকে বড় বড় করে তাকিয়ে রাসেল বলতে লাগে, কি? তুই আসলামের নাম্বার নিয়ে কি করবি? দেখো ভাইয়া, উল্টাপাল্টা কিচ্ছু ভাবে না, এমনি নাম্বারটা চাইলাম আর কি। বুঝতে পারছি। আর ওর নাম্বার আমার কাছে নেই। যা তো এখন এখান থেকে। তাড়িয়ে দিচ্ছ কেন? আর আসলাম না তোমার বন্ধু হয়? তাহলে ওর নাম্বার তোমার কাছে নেই কেন? তারপরে রাসেল মায়াকে সব কথা খুলে বলে। মায়া একটু গম্ভীর হয়ে রাসেলকে বলতে লাগে, আচ্ছা ভাইয়া, তাহলে আমি যাই, আর তুমি কালকে একটু মনে করে ওর কাছ থেকে নাম্বারটা নিয়ে নিও। আচ্ছা, তুই একটা কথা বল আমাকে সত্যি করে। তুই কি ওকে ভালোবেসে ফেলেছিস? মায়া একটু লজ্জা মাখা মুখ নিয়ে রাসেলের দিকে তাকিয়ে থেকে মাথা দিয়ে হাঁ বোঝায়। ছেলেটা অনেক ভালো আছে, তুই চেষ্টা করতে পারিস। যদি পটে যায় তাহলে তো হয়েই গেল। তুমি না বললে ওর সঙ্গে বাসে আর আজকে দেখা হয়েছে, তাহলে ওর সম্পর্কে এত ভালো করে জানলে কি করে? আমি মানুষের কথা বলার স্টাইল দেখে চিনতে পারি। আর আসলামের কথা শুনে আমার মনে হয়েছে একদম নিরীহ একটা ছেলে, মনের সব কথা খুলে বলতে মানুষের কাছে পছন্দ করে। তারপর রাসেল আর মায়া টুকিটাকি আরও কিছু কথা বলে। রুম থেকে বেরিয়ে যায় মায়া। তারপর রাসেল মন দিয়ে পড়তে লাগে। একটু পর কে যেন এসে দরজায় কড়া নাড়ে। রাসেল পড়ার টেবিল থেকে উঠে গিয়ে দরজা খুলে দেখে কাজল দাঁড়িয়ে আছে। ভাবি আর ভাইয়া তোমাকে ডাকছে, খাবার টেবিলে তোমার জন্য সবাই অপেক্ষা করছে, চলো। রাসেল মায়ার সঙ্গে আরও কোনো কথা না বলে মায়ার পিছু পিছু গিয়ে খাবার টেবিলে বসে পড়ে। খাবার খেয়ে যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। রাত যখন গভীর হয় তখন রাসেলের ফোনে একটা নাম্বার থেকে কল আসে। বস, শাহাদত খান এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরপরই আমরা ওর পিছু পিছু আছি। আমরা যে ওর পিছু পিছু আছি শাহাদত খান বুঝতে পারিনি। আর শাহাদত খান পুরো বাংলাদেশের আন্ডারওয়ার্ল্ডের মাফিয়াদের নিয়ে মিটিং করবে কিভাবে আমাদেরকে রাস্তা থেকে সরানো যায়। ছেলেটির কথা শুনে রাসেল একটু মুচকি হেসে ছেলেটিকে উদ্দেশ্য করে বলতে লাগে, আমাদেরকে খুঁজে পাওয়া অসম্ভব। আর হ্যাঁ, আমাদের গ্যাংয়ের প্রত্যেকটা ছেলেকে ফোন করে ওইখানে নিয়ে যা।
মিটিং শেষ হওয়ার পর আন্ডারওয়ার্ল্ডের মাফিয়ারা সবাই যখন যে যার বাসায় যাবে তখন প্রত্যেকটা ছেলেকে তাদের পিছনে লাগিয়ে দেবে। আর কালকে রাত্রি থেকে আমাদের মিশন হবে একটাই, পুরো বাংলাদেশের আন্ডারওয়ার্ল্ডের টপ গ্যাংস্টারকে মারা। তখন দেখবি এমনি এমনি যারা নতুন গ্যাংস্টাররা জন্ম নিয়েছে তারা একলাই কেটে পড়বে। তারপর রাসেল ছেলেটির সঙ্গে আরও কিছু কথা বলে ফোন রেখে দেয়। তারপর রাসেল ব্যালকনি থেকে তার বেডে গিয়ে শুয়ে পড়ে আর আনমনে চিন্তা করতে লাগে, বন্ধু, আমি তোর মৃত্যুর প্রতিশোধ নেবই, আর শাহাদাত খানকে তো আমি তিলে তিলে মারব, আর তোর স্বপ্ন আমি বাস্তবে পরিণত করব, পুরো বাংলাদেশকে মাফিয়া মুক্ত করব। কথাগুলো আনমনেই চিন্তা করতে করতে রাসেল ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে। রাসেল, কাজল আর মায়া কলেজের উদ্দেশ্যে রওনা হয়। কলেজে গিয়ে রাসেল সোজা তার ক্লাসরুমে চলে যায়। ক্লাসরুমে গিয়ে দেখতে পায় আগে থেকেই সেখানে আসলাম বসে আছে। তারপর রাসেল গিয়ে আসলামের পাশে বসে ক্লাস নিতে থাকে। ক্লাস দেওয়ার আগে এক পর্যায়ে আসলামের কাছ থেকে রাসেল ফোন নাম্বারটা জোগাড় করে নেয়। খেলা শেষ করে ক্যান্টিনে গিয়ে কফির অর্ডার দিয়ে কফির অপেক্ষা করছিল। তখনই আসলামকে উদ্দেশ্য করে রাসেল বলে, আচ্ছা, তোর কি পছন্দের কোনো মেয়ে আছে? রাসেলের এমন কথা শুনে আসলাম ফিক করে হেসে ওঠে। আসলামকে এমন করে হাসতে দেখে রাসেল অবাক হয়ে যায়। তারপর রাসেলের দিকে তাকিয়ে আসলাম বলতে লাগে, আমাকে দিয়ে তাও প্রেম কখনোই সম্ভব না। কাউকে ভালো লাগে তোর? আসলাম কিছু একটা ভেবে চিন্তিত কণ্ঠে বলতে লাগে, তেমন কেউ নেই, বাট কিছুদিন ধরে একজনকে অনেক ভালো লাগছে আমার। ভাবছি মনের কথা বলবো কি বলবো না। রাসেল ঠিকই বুঝতে পারছে যে আসলাম কার কথা বলছে। তারপর রাসেল আসলামকে বলতে লাগে, শোন, তোকে ভালোবাসি কিনা তা জেনে তোর কোনো লাভ নেই। তুই ভালোবাসিস ওকে, এটাই যথেষ্ট। গিয়ে মনের কথা বল, না হলে দেখবি অন্য কারো হয়ে গেছে। তারপরে তারা দুজন আরও কিছু কথা বলতে লাগে। একটু পর মায়া আর কাজল এসে তাদের সঙ্গে আড্ডায় অংশগ্রহণ করে। অনেকক্ষণ একসঙ্গে সকলে আড্ডা দিয়ে যে যার বাসার উদ্দেশ্যে রওনা হয়। রাসেল তার রুমে গিয়ে দরজা আটকে একটা অন্য নম্বরে ফোন করে বলতে লাগে, শোন তাহলে, তোরা আমার অ্যাড্রেসটা তো তোরা জানতে পারছিস। আজকে রাতে আমাকে নিয়ে যাবে এখান থেকে। আর তোকে যে বলেছিলাম প্রত্যেকটা গ্যাংস্টারকে লক্ষ্য রেখেছিস কি? হ্যাঁ ভাই, লক্ষ্য রেখেছিলাম। 50 জনের মতো ছিল। প্রত্যেকের ঠিকানা আর কি করে না করে সবকিছুই খুঁজে বের করেছি। আপনি শুধু অর্ডার দেন, আমরা ওইখানে ওদের শেষ করে ফেলবো। না, রাতটা একটু গভীর হলেই আমাকে নিতে আসিস, তারপরে আমি গিয়ে প্রত্যেকটাকে মারবো। তারপর রাসেল ছেলেটির সঙ্গে আরও কিছু কথা বলে। ফোন রেখে খাবার টেবিলে গিয়ে খাবার খেতে লাগে। খাবার খেয়ে তার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে, কারণ আজকে রাতে তার অনেক কাজ করতে হবে। রাসেলের ঘুম ভাঙে বিকেলের দিকে। তারপর ঘুম থেকে উঠে এক কাপ কফি বানিয়ে দিতে বলে রাসেল ছাদে গিয়ে ব্যস্ত শহরটা দেখতে লাগে। অনেকক্ষণ অপেক্ষা করার পর রাসেলের ভাবি রাসেলের জন্য কফি নিয়ে ছাদে আসে। তখনই রাসেল তার ভাবিকে উদ্দেশ্য করে বলতে লাগে, আচ্ছা ভাবি, তোমার বোন কই? প্রত্যেক দিন তো কফি তোমার বোনই দিয়ে যায়, আজকে হঠাৎ তুমি? আর বসার রুমে গিয়ে ওকে দেখতেও পেলাম না। প্রত্যেক দিন বিকালে না বসার রুমে বসে দেখে টিভি দেখে। ও আর মায়া? ভাই বললো না, কাজল বাসায় গেছে। মানে কি ভাবি, কাজলের এটা বাসা না? মায়ার ভাবি একটু মুচকি হেসে রাসেলকে উদ্দেশ্য করে বলতে লাগে, শোনো ভাই, তোমাকে সব কথা খুলে বলি। আসলে বাবার সঙ্গে কাজলের লাগালাগি করে আমার এখানে চলে আসে, আর এখানে প্রায় 3 মাস থাকে। হঠাৎ সকালে কি যেন হয় আর বলে যে বাসে চলে যাবে। তারপর 11টার দিকে ওর জামা কাপড় গুছিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। আমিও আর না করিনি, কারণ অনেক দিন ধরেই ছিল মা বাবার জন্য বোধহয় অনেক মন খারাপ লাগছে, তাই বাসায় যাচ্ছে। কাজল হয়তো আর আসবে না। কাজল আমাদের বাড়ি থেকেই কলেজে যাবে, আসবে। তারপর রাসেল তার ভাবির সঙ্গে ছাদে দাঁড়িয়ে থেকে টুকিটাকি আরও কিছু কথা বলতে লাগে। রাসেলকে এমন মন মরা দেখে রাসেলের ভাবির আর বোঝার বাকি রইল না যে রাসেল কাজলের প্রতি দুর্বল। তখন রাসেলকে চমকে দিয়ে রাসেলের ভাবি বলতে লাগে, ভাই মুখটা এমন গোমরা করে আছো কেন? কই ভাবি, আমি মুখ গুমরা করে আছি? বুঝি ভাই বুঝি, কারণ তোমাদের মতো আমি আর তোমার ভাইও প্রেম করেছি, তাই আমাদেরকে বুঝাতে হবে না। ভাবি, তুমি যা ভাবছো তা একদমই ভুল। ভুল না সঠিক তা আমাদেরকে বলতে হবে না। আচ্ছা, একটা কথা সত্যি করে বলো, তুমি কি আমার বোনকে সত্যি অনেক ভালোবাসো? রাসেল একটা গম্ভীর নিঃশ্বাস ফেলে। রাসেলের ভাবিকে বলতে লাগে,
হ্যাঁ ভাবি, সে প্রথম দিন থেকে যেদিন তোমার বাসায় নতুন আসি আর তোমার বোনকে দেখি। তুমি জানলে অবাক হবে, আমার বোন তোমাকে অনেক ভালোবাসে। যাবার সময় আমাকে বলে গেছে আর বলেছে চোখে চোখ রাখতে। তারপর রাসেল আর তার ভাবি ছাদের ওপর দাঁড়িয়ে থেকে বেশ কিছুক্ষণ আড্ডা দেয়। এক পর্যায়ে ছাদে এসে মায়াও তাদের সঙ্গে আড্ডা দিতে লাগে। আচ্ছা রাসেল, তুমি কি কোনো কিছু রান্না করতে পারো? আমার বোন তো কোনো কিছুই রান্না করতে পারে না। রাসেলের ভাবির এরকম লাগামবিহীন কথা শুনে মায়া বড় বড় চোখ করে ভাবির দিকে তাকিয়ে আছে। আরে মায়া, তুমি অমন ভাবে তাকিয়ে আছো কেন? আমি বলতে চাচ্ছিলাম যে তোমার ভাইয়া যখন বিয়ে করবে তখন তো ওই মেয়েটাও আমার বোনই হবে, তাই না? আর এই যুগের কোনো মেয়েদাই রান্না করতে পারে না, তাই রাসেলকে বললাম। রাসেলের কথার মোড় অন্যদিকে ঘুরিয়ে বলতে লাগে, শুধু খিচুড়ি আর গরুর মাংস রান্না করতে পারি, এর বেশি কিছু করতে পারি না। জানো ভাবি, আমাদের বাসার সকলেই পছন্দের খাবার ছিল ভাইয়ার হাতের ভুনা খিচুড়ি আর গরুর গোস্ত ভুনা। তাহলে তো ভাই আমাদেরকে তোমার হাতে ভুনা খিচুড়ি খাওয়াতে হবে। তারপরে তিনজনের ছাদ থেকে নেমে রাসেলকে জোর করে কিচেন রুমে ঢুকিয়ে দিয়ে রাসেলের ভাবি বলতে লাগে, আজ তুমি রান্না করবে আর আমরা বসে থেকে আড্ডা দেব।